সকালে রিহা ঘুম ভাঙে। চোখ খুলে পাশে কাউকেই পেল না, তবে ব্যাড সাইডের টেবিলের উপর জলপট্টি দেখতে পেল। রিহা মনে করতে লাগলো রাতে তার জ্বর আসছিল আর ইহিতা তার পাশে বসে কিভাবে তার যত্ন নিয়েছে। এখন অনেকটা ভালো লাগছে রিহা, জ্বরও সেরে গেছে, শরীরে এখনো অনেক ব্যথা। রিহা আস্তে আস্তে ব্যাড থেকে উঠে সিঁড়ির রেলিং ধরে নিচে নেমে এলো। নিচে কেউ নেই। ঈশিতা কোথায়? রিহা মনে মনে ঈশিতাকে করছে। কাল রাতের পর থেকে ঈশিতার প্রতি রিহার নতুন এক ধারণা তৈরি হয়েছে। আগে রিহা ঈশিতাকে সম্পূর্ণভাবে ভুল চিনত। কাল সারাদিন রিহা অসুস্থ থাকায় ঈশিতাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। সত্যি একটা মানুষকে কাছে থেকে না দেখলে কখনো বোঝা যায় না সে কেমন। রিয়া হাঁটতে হাঁটতে কিচেনে চলে গেল। ঈশিতা রান্না করছে। ইয়াশ আজ সকালের ফ্লাইটেই চলে যাবে। ঈশিতা রিহাকে দেখে বলল, রিহা তুমি নিচে আসলে কেন? কিছু লাগবে আমাকে ডেকে বলতে, আমি তোমার কাছেই যেতাম। রিহা কিছু না বলে ঈশিতার পাশে এসে দাঁড়ায়। ঈশিতা কাজে ব্যস্ত হয়ে রিহার সাথে কথা বলছে। এখন কেমন আছো রিহা? শরীর ঠিক লাগছে তো? জ্বর কমেছে নাকি এখনো আছে? রিহা বলল, আমি ঠিক আছি, জ্বর নেই এখন। ঈশিতা বলল, আচ্ছা তাহলে তুমি রুমে যাও, আমার রান্না শেষ হয়ে গেলে আমি তোমাকে ডেকে নিও। ঈশিতা খুব তাড়াতাড়ি করে সব কাজ করছে। তুমি নিচে এসে খাবে নাকি? আমি খাবার তোমার রুমে নিয়ে যাব। রিহা এবার ঈশিতার হাত ধরে ঈশিতাকে সোজা দাঁড় করিয়ে বলল, কিছু কথা ছিল তোমার সাথে, একটু চুপ করে শান্ত হয়ে দাঁড়াবে? আজ রিহা এই প্রথম ঈশিতাকে তুমি করে বলল, আর ঈশিতার সাথে কোনো কথা বলতে চাইল, তাও এত ভালো করে। ঈশিতা মনে মনে হাসল। এখন তো কোনো কথা শুনতে পারবো না। আসলে তোমার ভাইয়া আজকের সকালের ফ্লাইটেই দেশের বাইরে চলে যাবে, অফিসের কিছু কাজের জন্য সপ্তাহ কয়েক থাকবে, তাই ওর জন্যই এত রান্না হচ্ছে। রিয়া বলল, ও তাহলে আমিও তোমার সাথে হাতে হাত কিছু কাজ করে দেব। আমি তো কাজ তেমন পারি না, আমি তোমাকে এটা সেটা এগিয়ে দিই। ঈশিতা বলল, তোমার কিচ্ছু করতে হবে না, আমি একাই পারবো। আর তাছাড়া তোমার শরীর ভালো না, তুমি অসুস্থ, তুমি গিয়ে রেস্ট নাও। রিহা বলল, আরে না আমি পারবো, তুমি শুধু আমাকে বলো আমার কি করতে হবে। ঈশিতা মনে মনে অনেক খুশি। সে যেন আজ নতুন কোনো রিহাকে দেখছে। এই রিহার সাথে তার আগে পরিচয় ছিল না। ঈশিতা কখনো রিহাকে এমন করে দেখে, শুধু ঈশিতাকে কেন কেউ দেখেনি হয়তো। ইরফান রোমের সব কিছু গুছগাছ করছে। নিজের যাওয়ার ইচ্ছে না থাকলেও ঈশিতার জোড়াজুড়িতে যেতে হচ্ছে। ঈশিতা চায় না তার জন্য ইয়াসের বিজনেসের কোনো ক্ষতি হোক। নাজমা চৌধুরী বাসায় নেই, তাই উনি ইয়াসকে এখন বাসা থেকে কোথাও যেতে না করেছে। ঈশিতা নাজমা চৌধুরীকেও বোঝায়। অনেক বলার পর নাজমা চৌধুরী রাজি হয়। ইয়াস আজ গেলে ঈশিতার বাসায় পুরো একা হয়ে যায়। রিয়া আছে, ইরফানও আছে, কিন্তু তাদের থাকা ইয়াসের আরো বেশি চিন্তা। ইরফান রিহা ঈশিতার সাথে যে কোনো সময় যে কোনো একটা করে ফেলতে পারে। নাজমা চৌধুরী আজ আসতে না পারলেও কাল ঠিকই চলে আসবে, যেভাবে হোক। ঈশিতা রুমে এসে দরজার সামনে থেকে বলতে লাগলো, তোমার ফ্লাইট কয়টায়? বাসা থেকে কখন বের হবে? এখনো কি করছো তুমি? ঈশিতা ইয়াসের কাছে এসে দাঁড়াল। ইয়াস ঈশিতাকে কাছে নিয়ে কোমরে হাত দিয়ে বলল, না গেলে হয় না। ঈশিতা বলল, যাওয়ার সময় এটা কেমন কথা? ইয়াস বলল, ইচ্ছে হচ্ছে না তোমাকে একা রেখে যেতে। কেন যেন মন বলছে তোমাকে একা রেখে না যেতে। ঈশিতা ইয়াসের হাতে আলতো করে হাত রেখে বলল, কি হয়েছে? এত টেনশন কেন? কিছুদিনই তো কথা, তুমি একদম চিন্তা করো না। মা কাল চলে আসবে, তারপর তো আমি আর একা থাকবো না, তাই না? ইয়াস বলল, জানি না, কিছু ভালো লাগছে না, কেমন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। ঈশিতা বলল, এত চিন্তা করলে এমনই হবে। এখন চলো, খেয়ে তোমাকে আবার বের হতে হবে, তা না হলে ফ্লাইট মিস করে যাবে। ইয়াস বলল, ঈশিতা। ঈশিতা বলল, ইয়াস বলল, আমি চলে গেলে তোমার একা থাকতে কষ্ট হবে না? ঈশিতা বলল, কষ্ট কিসের? তুমি কি একেবারের জন্য চলে যাচ্ছ নাকি? কিছুদিনই তো ব্যাপার, তারপর তো কাজ শেষ করে চলেই আসবে।
আর তাছাড়া তুমি তো আমাদের ফিউচারের কথা ভেবেই এত কাজ করছো। আমাদের পুচকুটাকে ভালো একটা লাইফ গিফট করার জন্যই তো এত কিছু। কথাগুলো বলার সময় ঈশিতার বুক ফেটে যাচ্ছে, চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছিল, বলতে ইচ্ছে হচ্ছিল তুমি যেও না, তুমি চলে গেলে যে আমি বড্ড একা হয়ে যাব। ঈশিতার দু চোখ গড়িয়ে পানি আসছিল। অনেক কষ্টে ঈশিতা নিজের কান্না থামালো। ইয়াস এখন ঈশিতাকে কাঁদতে দেখেছে, কোথাও যাবে না, দেশের বাইরে তো দূরু বাসা থেকে এক পাও বেড়াবে না। ইয়াসের দু চোখ লাল হয়ে আছে। ঈশিতাকে ছেড়ে যেতে ইয়াসের একদমই ইচ্ছে হচ্ছে না। ইয়াস চলে গেল, গাড়ি নিয়ে ড্রাইভারের সাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিল। ইয়াস চলে যাওয়ার পর ঈশিতার সামনে কেঁদে যাচ্ছে। ইয়াসকে নিজের থেকে দূরে যেতে দিয়ে ঈশিতারও ভালো লাগছে না। ইয়াসের বিজনেস প্রায় সবটাই বিদেশে। দেশে কয়েকটা কোম্পানি আছে, তবে বেশিরভাগ কোম্পানি দেশের বাইরে। আগে প্রায় সময়ই দেশের বাইরে থাকতো। বিকেলে রিহা ঈশিতার কাছে আসে। ঈশিতা শুয়ে আছে। রিহা রুমের সামনে দাঁড়িয়ে থেকে জিজ্ঞেস করলো, ঈশিতা আসবো? ঈশিতা উঠে বসে বলল, হ্যাঁ রিহা আসো। রিহা রুমের ভেতরে এসে ঈশিতার কাছে বসলো, বলল, তুমি এখানে কিছু লাগবে? রিহা বলল, না এমনিতে কি আমি তোমার রুমে আসতে পারি না? ঈশিতা বলল, আর তা না। রিহা বলল, তুমি কাঁদছিলে? ঈশিতা ফ্যাকাশে হাসি দিয়ে বলল, কই না তো। রিহা বলল, তাহলে তোমার চোখ লাল হয়ে আছে কেন, আর চোখ ফুলা ফুলাও লাগছে? ঈশিতা কি বলবে তা ভেবে না পেয়ে কিছুক্ষণ চুপ করে থেকে কিছু বলতে গেলে রিহা বলল, আচ্ছা থাক, আমার সাথে আর মিথ্যে কথা বলতে হবে না। আমি জানি তুমি কাঁদছিলে আর তাই চোখ লাল হয়ে ফুলে গেছে। ঈশিতা বলল, তুমি এখন কেমন আছো? রিহা বলল, ভালোই। ঈশিতা রিহা বলল, ঈশিতা বলল, হ্যাঁ বলো। রিহা বলল, তুমি আমার সাথে কথা বলছো, এতে তোমার কোনো রকম খারাপ লাগছে না? ঈশিতা বলল, খারাপ লাগবে কেন? রিহা বলল, আমি তোমার সাথে। ঈশিতা রিহাকে থামিয়ে দিয়ে বলল, রিহা, যা ঘটে গেছে তা মনে রাখার কোনো মানেই নেই। আমরা সবাই সবার জীবনে অনেকটা এগিয়ে গেছি, এখন পিছনে তাকিয়ে দেখলে আমাদেরই কষ্ট। রিহা বলল, আমি কারো কাছে কখনো ক্ষমা চাইনি। আমার হাজার ভুল হলেও না, আজ কেন যেন খুব ইচ্ছে করছে তোমার কাছে একবার ক্ষমা চাই। ঈশিতা বলল, এসব কি কথা রিহা? রিহা বলল, তোমার মতো মানুষ খুব কম হয়। তোমার সাথে আমি যা যা করেছি, আমার সাথে কেউ এমনটা করলে আমি তো তাকে মার্ডার করতাম। কখনো ক্ষমা করা তো দূর, আমি যে কোনো মূল্যে তার জীবনের সব সুখ কেড়ে নিতাম। ঈশিতা বলল, রিহা, সবাই ভুল করে, কেউ বড় কোনো ভুল করে, আবার কেউ ছোট্ট কোনো ভুল করে। আমাদের সবার দ্বারাই ভুল হয়ে থাকে। তবে একটা কথা কি জানো, সবাই কিন্তু নিজের ভুল স্বীকার করে নেয় না। যারা ভুল করে, ভুল স্বীকার করে, তাদেরকে কি আমাদের ক্ষমা করে দেওয়া উচিত না? রিয়া বলল, আমি তো কখনো আমার ভুল স্বীকার করিনি, তারপরও তুমি আমার জন্য কত কিছু করলে। ঈশিতা বলল, তুমি মুখে তোমার ভুল স্বীকার করনি তা ঠিক, তবে মনে মনে ঠিকই কষ্ট পেয়েছো। তোমার ভুলের জন্য তুমি অনুতপ্ত হয়েছো। রিহা বলল, সত্যি ঈশিতা, তোমার মতো কেউ হতে পারবে না। আমি হাজারবার জন্ম নিলেও তোমার মতো হতে পারবো না। তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি নিজে একটা মেয়ে হয়ে তোমার সাথে যা করেছি তার জন্য আমার কোনো ক্ষমা নেই, আমি তা জানি। ঈশিতা বলল, ওসব কথা এখন বাদ দাও, এখন তো তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, আমার কাছে ক্ষমা চাইতে আসো, এটাই অনেক। রিহা সত্যি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছে। ও ঈশিতার সাথে কতটা খারাপ কাজ করেছে তা ঈশিতা উপলব্ধিত করছে। নিজের এই ভুলের জন্য রিহা হয়তো কখনো নিজের বিবেকের সামনে দাঁড়াতে পারবে না, তবে ঈশিতা যে তাকে ক্ষমা করে দিয়েছে এটা ভেবে রিহা স্বস্তি পাচ্ছে। ইয়াস ঠিকঠাক পৌঁছে গেল, গিয়ে ঈশিতাকে ফোন করেছে। নাজমা চৌধুরী পরের দিনই চলে আসার কথা ছিল, কিন্তু আসতে পারেনি। ওনার ভাই অনেক অসুস্থ, বাঁচবে না হয়তো। ঈশিতা এসব শুনে নাজমা চৌধুরীকে
এখন আসতে বারণ করলেন। রিহা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। ঈশিতার মাঝে মাঝে রিহাকে দেখে চিন্তা করে, এটা কি সেই আগের রিহা? ঈশিতার প্রেগনেন্ট, 8 মাস চলছে। রিহা ঈশিতার অনেক খেয়াল রাখে, এমনভাবে সবসময় ঈশিতার কাছে থেকে ওর খেয়াল রাখে মনে হয় রিয়া ওর মায়ের পেটের বোন। মানুষ ভুল করে সেই ভুলটা শুধরে নিতে পারে কয়জন? রিয়া তার ভুল শুধরে নিয়েছে। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ হয়ে গেল। নাজমা চৌধুরী এখনো আসতে পারে, কারণ ওনার ভাই মারা গেছে। ভাবি আর ভাইয়ের ছোট্ট ছোট্ট 3টা সন্তানকে রেখে আসবে কি করে? ইরফান এই 1 সপ্তাহ বাসায় আসে, কোথায় ছিল তা কেউ খোঁজও নেয়। আজ নিজ থেকে ইরফান বাসায় এসেছে। বাসায় এসে কাউকে কিছু না বলে সোজা নিজের রুমে চলে যায়। ঈশিতা আজ একটু অসুস্থ, দুপুর থেকেই পেট ব্যথা করছে। রিয়া ঈশিতাকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে। ঈশিতা, আমি ডক্টরকে ডাকি। ঈশিতা বলল, ডক্টর ডাকতে হবে না, একটু ব্যথা এমনিতেই থেমে যাবে। রিয়া বলল, বাসায় কেউ নেই, তোমার কিছু হলে আমি একা একা কিছুই করতে পারবো না। এক কাজ করি, ইরফানকে কল করে দেখি ও কোথায় আছে। ঈশিতা বলল, না রিয়া, তুমি ইরফানকে কল করে বাসায় আসতে বললে ও এসে আবারও ঝামেলা করতে পারে। ঈশিতা কিরমির করে চুপ থেকে ব্যথা সহ্য করছে। হঠাৎ করে এটা কিসের ব্যথা হল ঈশিতা তাই বুঝতে পারছে না। রাত পড়া 11টা। ঈশিতার পেট ব্যথা একটু কমেছে। রিহা ঈশিতাকে কোনোভাবে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের রুমে আসে। রুমে এসে দেখে রুমের লাইট অফ করা। রিহা তো লাইট অফ করে যায়, তাহলে কেউ আছে নাকি রুমে? রিয়া এসব ভাবতে ভাবতে রুমের লাইট অন করে দেখে ইরফান বেডের উপর হয়ে শুয়েছে। ইরফান এতদিন পর হঠাৎ করে কোথা থেকে আসলো? ইরফানকে দেখে রিহার চোখ আনন্দে জলমল করতে লাগলো। ইরফান তখনও পুরোপুরি ঘুমায়নি, তবে চোখ লেগে এসেছিল। ঘুম বর করে এসেছিল চোখের পাতায়। হঠাৎ রিহা রুমের লাইট অন করা ইরফানের কাঁচা ঘুম ভেঙে গেল। ইরফানকে বলে রেগে মেগে ব্যাট থেকে উঠে এসে বলল, তোর সমস্যা কি? আমি ঘুমোচ্ছিলাম, এটা তোর সহ্য হলো না? তুই আমাকে একটু শান্তিতে বাঁচতে দিবি না?